ঢাকার চাপে নীতি বদলাতে শুরু করেছে দিল্লি। বাংলাদেশের নির্বাচনের পর 2 মাসের মধ্যে এমন কি ঘটলো যে দিল্লিকে এমন একটা সিদ্ধান্ত নিতে হলো? ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছিল। তা মেরামত করতে কেন অভিনব পদক্ষেপ করলো দিল্লি? ঢাকায় ভারতের হাই কমিশনার হয়ে নিয়োগ দেওয়া হচ্ছে দীনেশ ত্রিবেদীকে। একজন অভিজ্ঞ পেশাদার রাষ্ট্রদূতের পরিবর্তে ভারতীয় প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন ঢাকার হাই কমিশনার হিসেবে নিযুক্ত করা হচ্ছে? এমন অনেক জটিল প্রশ্নের উত্তর থাকছে আজকের প্রতিবেদনে। দীনেশ ত্রিবেদী, বয়স ৭৫, পোড়খাওয়া পুরোদস্তুর রাজনৈতিক ব্যক্তিত্ব। সবার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক তার ক্যারিয়ার গ্রাফ। 1970 থেকে 80-র দশকে কর্পোরেট সেক্টরে কাজ করেছেন তিনি, বিশেষত টাটা গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। 1990-এর দশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রাজনীতিতে সক্রিয় প্রবেশ। 1998-এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। 1990-এর দশকের শেষ ভাগ থেকে 2000-এর দশকে রাজ্যসভার সদস্য হিসাবে প্রথম দফায় সংসদে প্রবেশ করেন তিনি। এরপর 2009-এ ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। 2011-12-তে ভারতের রেলমন্ত্রী ছিলেন দীনেশ ত্রিবেদী। এরপর 2012-এ রেল বাজেট নিয়ে দলের সঙ্গে মতবিরোধ, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন দীনেশ ত্রিবেদী। 2014 থেকে 2019 পুনরায় রাজ্যসভার সদস্য হিসাবে যোগ দেন। 2021-এর ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন তিনি। 2021-এর মার্চে যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। 2021 থেকে বর্তমান বিজেপির নেতা হিসেবে সমান সক্রিয় দীনেশ ত্রিবেদী, সেই সঙ্গে রাজ্যসভার সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এবার আসে সেই পর্বে, কেন দিল্লির হাই কমিশনার হিসেবেই এই বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢাকায় পাঠানো হচ্ছে? আপাত দৃষ্টিতে ঘটনাটি যতই সরল মনে হোক, ঠিক ততটাই জটিল। আওয়ামী লীগ যখন সরকারে ছিল তখন একটা অভিযোগ বারবার তোলা হয় সমস্ত বিরোধী দলগুলির তরফে, দিল্লি মাত্র একটি রাজনৈতিক দলের সঙ্গেই সংযোগ রাখে, বাংলাদেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে বিন্দুমাত্র গুরুত্ব দেয় না। সেই সঙ্গে এমন অভিযোগ তোলা হয় বাংলাদেশের হাই কমিশনার পদে যে রাষ্ট্রদূতই থাকুক না কেন, তারা শুধুমাত্র আওয়ামী লীগ পন্থীদের হয়েই কাজ করে। জামায়াত ও কট্টরপন্থীদের মাধ্যমে এই বয়ান একদম তৃণমূল স্তরে এমনভাবে প্রচার করা হয়েছিল যার থেকেই জন্ম নিয়েছিল চূড়ান্ত ভারত বিরোধিতা। আর সেই ভারত বিরোধিতায় অংশ নিয়েছিলেন বিএনপির এক অংশের নেতারাও। আর এই তৈরি করা মিথ্যে বয়ান যে সম্পূর্ণটাই ভিত্তিহীন ছিল তা আজ প্রমাণিত। কারণ ডক্টর ইউনূসের আমলে যখন দুদেশের সম্পর্ক তলানিতে গিয়েছিল, তখনও বাংলাদেশের নাগরিকদের কথা ভেবে মেডিকেল ভিসা চালু রেখেছিল ভারত, চাল ডাল বাণিজ্য চালু রেখেছিল। অর্থাৎ 71-এর মুক্তিযুদ্ধের পর থেকে যে কোনো কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকদের পাশে থেকেছে ভারত। এবার আসে বর্তমান সময়। দীর্ঘ 1.5 বছর রাজনৈতিক টানাপোড়েনের পর বাংলাদেশের নির্বাচন হয়েছে, ক্ষমতায় এসেছে বিএনপি সরকার, প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আসীন হয়েছেন তারেক রহমান। শুরু থেকে দিল্লি বার্তা দিয়ে এসেছে বাংলাদেশ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু প্রতিবেশী। দিল্লির কূটনৈতিক মহলের খবর, ঢাকার সঙ্গে সুসম্পর্কের পাশাপাশি দুদেশের মানুষের সুসম্পর্ক যাতে স্থাপন হয়, তাই চিরাচরিত প্রথা ভেঙে একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশের হাই কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। আর এই উদ্যোগটি নেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে। যদিও কয়েকদিন আগে প্রণয় ভার্মার বদলির খবর প্রকাশ্যে আসে, ঢাকার হাই কমিশনার পদের জন্য 2টি নাম আসে ভেসে। এক সন্দীপ চক্রবর্তী, যিনি 1996-এর ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের সিনিয়র রাষ্ট্রদূত ছিলেন, তিনি বর্তমানে ইন্দোনেশীয় রাষ্ট্রদূতও বটে। এবং সন্দীপ চক্রবর্তী ঢাকাতেও ডেপুটি হাই কমিশনার হিসেবে আগে কাজ করেছেন। আরেকজন হলো আরিফ মোহাম্মদ খান, যিনি বর্ষিয়ান রাজনৈতিক নেতা এবং বর্তমানে বিহারের রাজ্যপাল। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দীনেশ ত্রিবেদীকেই বেছে নিয়েছেন নরেন্দ্র মোদী। এই খবর জিও পালসের কাছে আগে ভাগে থাকলেও
আমরা খবরটি প্রকাশ্যে আনিনি, কারণ বিষয়টি সংবেদনশীল, তাই কনফার্ম হওয়ার পরেই সংবাদটি তুলে ধরা হলো। দিল্লি মনে করছে ভারতের আশেপাশে গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্র রয়েছে তার বেশ কয়েকটি দেশেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, সেই দেশের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখা এবং আমলাতান্ত্রিক ব্যবস্থায় যে তৈরি করা অভিযোগ উঠেছিল, যেমন একটি দলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ভারত, সেই বয়ানকে ভেঙে সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ একটা আবহ তৈরি করা, সর্বোপরি দেশের মানুষের কাছে তৃণমূল স্তরের সমস্যাকে বোঝা। ভারতের কূটনৈতিক মহলের খবর, এই পদক্ষেপ শুধুমাত্র বাংলাদেশেই নয়, নেপালের ক্ষেত্রেও হতে চলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লি এমন একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিলেও আগামী দিনে বেশ কয়েকটি চ্যালেঞ্জও রয়েছে, যেমন গঙ্গা জলবন্টন চুক্তি, তিস্তা জলবন্টন চুক্তি, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা ইত্যাদি। চলতি মাসে ভারতের পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন। পশ্চিমবঙ্গে বর্তমানে ক্ষমতায় রয়েছে তৃণমূল সরকার। এই নির্বাচনে তৃণমূল যদি ক্ষমতায় থেকে যায়, তাহলেও জলচুক্তি নিয়ে বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ একটি সময় তৃণমূলের সাংসদ ছিলেন দীনেশ ত্রিবেদী। ইউপিএ সরকারের আমলে তিনি রেলমন্ত্রীও হয়েছিলেন। ফলে মনে করা হচ্ছে সব দিক থেকেই বিচার বিবেচনা করে বাংলাদেশে হাই কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে তাকে। গণতান্ত্রিক দেশে আমলাতান্ত্রিক লাল ফিতের ফাঁস বেশ কিছু জায়গায় জটিলতা সৃষ্টি করে, বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনে। দিল্লি নিজেদের প্রথা ভেঙে একদম নতুন ধাঁচে ঢাকার সঙ্গে সুসম্পর্ক স্থাপনের বার্তা দিয়েছে। এবার দেখার বাংলাদেশের সরকার পক্ষ ও বিরোধী পক্ষ কিভাবে বিষয়টি নেয়। এ বিষয়ে আপনাদের মতামত কি লিখে জানান কমেন্ট বক্সে। সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জিও পালস।